হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা। আমি শ্যামল রয়। আশা করি সকলেই ভালো আছো। মিশন ডাব্লিউপি এবং কেপি 2024কে ফোকাস করে যে আমাদের প্র্যাকটিস সেটগুলি চলছে তার আজ নবমতম প্র্যাকটিস ক্লাস। এর আগে আমাদের 1 থেকে 8 পর্যন্ত প্র্যাকটিস ক্লাস হয়ে গেছে। তোমরা যারা এগুলি দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। এছাড়াও তোমরা যারা আমাদের এই চ্যানেলে একবারই নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, কারণ তোমাদের একটি লাইক এবং একটি শেয়ার পরবর্তী ভিডিও বানাতে আমাদের অনুপ্রেরণা যোগায়। তো বেশি কথা না বাড়িয়ে আজকের আমরা প্র্যাকটিস ক্লাসটি শুরু করছি। তো দেখো, প্রথম প্রশ্নটা আমাদের কি রয়েছে প্র্যাকটিস ক্লাসের, নিচের কোনটি পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ? এখানে কি বলছে? পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। অপশনগুলো আমরা সকলে দেখে নিই। কি রয়েছে? গডওয়িন অস্টিন, মাউন্ট এভারেস্ট বা এভারেস্ট শুধু রয়েছে, অন্নপূর্ণা, কাঞ্চনজঙ্ঘা। তো কি বলছে এখানে? পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। তো অপশন নাম্বার ডি তোমরা সকলেই জানো যে কাঞ্চনজঙ্ঘা হচ্ছে আমাদের কি পৃথিবীর তৃতীয় পর্বতশৃঙ্গ। তার আগে আমাদের জানতে হবে যে কি রয়েছে, যে ভারতের বা পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গটির নাম কি। দেখো, পৃথিবীর মধ্যে যেটা প্রথম ফার্স্ট রয়েছে সেটা হচ্ছে আমাদের কি এভারেস্ট। নাম কি? মাউন্ট এভারেস্ট হচ্ছে আমাদের কি পৃথিবীর মধ্যে প্রথম, তাই তো? এর উচ্চতা কত? এর উচ্চতা 8848 দশমিক বা পয়েন্ট 86 মিটার, তাই তো? এটা কোথায় অবস্থিত বা কোন দেশে অবস্থিত? এটা হচ্ছে আমাদের নেপালে। নেপাল দেশের মধ্যে রয়েছে এটা। দেখো, নেপালে একে কি নামে ডাকা হয়? নেপালে একে সাগর মাথা। কি নাম? সাগর মাথা। নেপালে একে কি বলে ডাকা হয়? সাগর মাথা বলে ডাকা হয়। দেখো, এর আরেকটা নাম রয়েছে যার নাম হচ্ছে পিক 15 বলে আমরা চিনি। মানে শৃঙ্গ, পিক মানে হচ্ছে শৃঙ্গ 15 বলেও আমরা চিনি, তাই তো? তারপরে দেখো, এরপরে রয়েছে আমাদের গডওয়িন অস্টিন। গডওয়িন অস্টিন হচ্ছে পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ। কি বললাম? গডওয়িন অস্টিন হলো পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ বা পৃথিবীর মধ্যে সেকেন্ড পজিশনে রয়েছে, ঠিক আছে? এটি কোথায় রয়েছে? এটি ভারতে অবস্থিত। ভারতে এর আরেক নাম হচ্ছে K2। K2 মানে কিং অফ কারাকোরাম। ভারতে এর আরেক নাম কি? K2। গডওয়িন অস্টিনের আরেক নাম কি? K2। K2 পুরো নাম হচ্ছে কিং অফ কারাকোরাম। এটি কোন পর্বতমালার মধ্যে অবস্থিত? এটি আমাদের কারাকোরাম পর্বতশ্রেণীর মধ্যে অবস্থান করছে। আর পৃথিবীর মধ্যে প্রথম হচ্ছে এভারেস্ট বা মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা 8848.86 মিটার। এটি পৃথিবীর মধ্যে প্রথম। এটা নেপাল দেশের মধ্যে অবস্থান করছে এবং এর তার নাম হচ্ছে সাগরমাথা। নেপাল এটাকে সাগরমাথা বলে। অন্নপূর্ণা হচ্ছে আমাদের নেপালের একটি উচ্চতম শৃঙ্গ, ঠিক আছে? এরপরে সেকেন্ড প্রশ্নে আমরা চলে যাই। কি রয়েছে দেখো, নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটিতে স্মৃতিশক্তি সম্পূর্ণরূপে লোপ পায়? এখানে নিম্নের রোগগুলোর নাম দেওয়া আছে, এগুলো হলে আমাদের কি হবে? স্মৃতিশক্তি লোপ পাবে, মানে আমরা কথা ভুলে যাব, কিছুক্ষণ আগের কথা আমরা কি সব ভুলে যাব। তো অপশনগুলো দেখে নাও কি রয়েছে। আলজাইমার রোগ, অ্যামনেসিয়া, পার্কিনসন রোগ, সিজোফ্রেনিয়া। তো এখানকার মধ্যে কোন রোগটি হলে আমাদের স্মৃতিশক্তি লোপ পায়? আমরা সবকিছু কোথাও ভুলে যাই। তো অপশন নাম্বার বি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে। অ্যামনেসিয়া হলে আমাদের কি হয়? স্মৃতিশক্তি লোপ পায়। দেখো, অ্যামনেসিয়া স্মৃতিশক্তির একটি কি সাধারণ রোগ। কি বললাম? অ্যামনেসিয়া হলো স্মৃতিশক্তির একটি সাধারণ রোগ। এই রোগে আক্রান্ত ব্যক্তি তার অতীতের অভিজ্ঞতা ভুলে যেতে পারে। মানে এটা আগে কি কি ঘটনা ঘটেছে সেটা সে ভুলে যেতে পারে এই অ্যামনেসিয়া হয়ে গেলে, তাই তো? নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো, রাজা রবি বর্মা ছিলেন একজন বিখ্যাত। তিনি কি ছিলেন? তিনি সাহিত্যিক ছিলেন, তিনি চলচ্চিত্র নির্মাতা ছিলেন, তিনি অ্যাথলেট ছিলেন, না চিত্রকর ছিলেন? তো দেখো, রাজা রবি বর্মা, ঠিক আছে, একজন কি ছিলেন? অপশন নাম্বার ডি চিত্রকর ছিলেন, ঠিক আছে? ইংরেজদের আমলে একজন চিত্রকর ছিলেন আমাদের রাজা রবি বর্মা। পরের প্রশ্ন কি রয়েছে দেখো, নিম্নের কোনটি পরিপাকের অন্তিম যৌগ হিসাবে আমিনো অ্যাসিড? কি বলছে? আরেকবার প্রশ্নটা বলে দেই। নিম্নের কোনটি পরিপাকের অন্তিম যৌগ হিসাবে আমিনো অ্যাসিড? অপশনগুলো সকলে দেখে নাও। এগুলো বেশিরভাগই আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পত্র, ঠিক আছে? অপশনগুলো দেখে নাও। প্রোটিন,
স্নেহ পদার্থ, শর্করা কোনোটাই নয়। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর এ, প্রোটিন হচ্ছে অ্যামিনো অ্যাসিড। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখে নাও। ভারতের জলবায়ু নিম্নের কিরূপ? আমরা সবাই ভারতে বসবাস করি, তাই তো? তো ভারতের বসবাস করলে ভারতীয় অনেকেই জানেন না যে জলবায়ু কি প্রকৃতির। অপশনগুলো সকলে দেখে নাও, এখনই আমি ক্লিয়ার করে দিচ্ছি। নিরক্ষীয় প্রকৃতির, ক্রান্তীয় উষ্ণ প্রকৃতির, সমভাবাপন্ন প্রকৃতির, ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। তো ভারতের জলবায়ু নিম্নের কিরূপ? অপশন নম্বর ডি আমাদের হয়ে যাচ্ছে ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। বা ভারতের জলবায়ু হচ্ছে মৌসুমী বায়ুর ফলে আমাদের ভারতবর্ষে বৃষ্টিপাত হয়। এই মৌসুমী বায়ুর ফলে আমাদের কি কখনো অনাবৃষ্টি, কখনো অতিবৃষ্টি হয়। ঠিক আছে, আমাদের অ্যাকচুয়ালি জলবায়ু দুটি শাখায় বিভক্ত হয়ে যায়, একটা হচ্ছে আরবীয় শাখা আর একটি হচ্ছে বঙ্গোপসাগরীয় শাখা। যারা তোমরা আমার এই অফলাইন ক্লাস করছো তাদেরকে আমি বলেছিলাম যে ভারতের জলবায়ু সম্পর্কে বিস্তারিতভাবে তাদেরকে বলেছিলাম। ঠিক আছে, দেখে নাও নেক্সট প্রশ্ন কি রয়েছে। পশ্চিমবঙ্গের কোন শহর অর্কিডের শহর নামে পরিচিত? ভেরি ভেরি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এটা, দেখে নাও। দার্জিলিং, কালিম্পং, টাইগার হিল, কার্শিয়াং। তো পশ্চিমবঙ্গের কোন শহর অর্কিডের শহর নামে পরিচিত? অপশন নম্বর ডি হয়ে যাবে আমাদের অপশন নম্বর বি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। কালিম্পং হচ্ছে আমাদের অর্কিডের শহর। এছাড়া গুরুত্বপূর্ণ কি পয়েন্টস লিখেছি দেখে নাও। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সান্দাকফু। তোমরা যারা পশ্চিমবঙ্গে বসবাস করো তারা জানোই যে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সান্দাকফু, যার উচ্চতা হচ্ছে 3630 মিটার। ওকে, নেক্সট দেখে নাও। পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশন হচ্ছে ঘুম, যার উচ্চতা হচ্ছে কত? 2247 মিটার। দেখো, এই পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশন যেটা রয়েছে ঘুম, সেটা ভারতের উচ্চতম রেল স্টেশন, বা আমরা বলতে পারি এটি পৃথিবীর মধ্যে উচ্চতম রেল স্টেশন। ঠিক আছে, এটির উচ্চতা হচ্ছে 2747 মিটার, 2247 মিটার। এরপরে দেখে নাও কালিম্পং এর সর্বোচ্চ শৃঙ্গ কি? ঋষিলা। তোমাদের একটা হোমওয়ার্ক থাকবে, পশ্চিমবঙ্গের মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ঠিক আছে, বা পশ্চিমবঙ্গের পশ্চিমের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মালভূমি। ওকে, নেক্সট প্রশ্ন দেখে নাও। ভারতের জিএসটি কত সালে চালু হয়? দেখো, জিএসটি পুরো নাম হচ্ছে কি? গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। তো ভারতে জিএসটি কত সালে, বা জিএসটি বা গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স কত সালে চালু হয়? অপশনগুলো দেখে নাও। 26শে জানুয়ারি 2010, অক্টোবর 2015, 1 জুলাই 2017, নভেম্বর 2018। তো আমাদের ভারতে জিএসটি কত সালে চালু হয়? দেখে নাও, জিএসটি চালু হয় আমাদের অপশন নম্বর সি, সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 1 জুলাই 2017 সালে। দেখো, জিএসটি পৃথিবীর মধ্যে কোন দেশের মধ্যে প্রথমে চালু হয়? সেটা হচ্ছে ফ্রান্সের মধ্যে। ঠিক আছে, আর ভারতের কোন রাজ্যে প্রথম জিএসটি চালু হয়? সেটা হচ্ছে অসম রাজ্যে। ঠিক আছে, এছাড়াও জিএসটি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কি পয়েন্টস লিখেছে দেখো। জিএসটির পুরো নাম হলো কি? গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। এটি 2017 সালে 101তম সংশোধনের মাধ্যমে জিএসটি চালু হয় ভারতের মধ্যে। দেখো, তাহলে আমি কি বললাম? জিএসটির পুরো নাম বললাম গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। এটি 2017 সালে চালু হয়েছিল। প্রথমে বললাম কোন রাজ্যের মধ্যে হয়েছিল, সেটা হচ্ছে অসম রাজ্যে। অসমের মুখ্যমন্ত্রী এখন হেমন্ত বিশ্ব শর্মা, তাই তো? তো এটি দেখো 101তম সংশোধনের মাধ্যমে হয়েছিল, মানে আমাদের অ্যামেন্ডমেন্ট গুলো যে আছে সেগুলোকে সংশোধন বলা হয়। তো অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 101তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আমাদের কি হয়েছিল? জিএসটি চালু হয়েছিল। ওকে, নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো। মোরারজি দেশাই এর সমাধিস্থল কি নামে পরিচিত? দেখো, বিভিন্ন জন আমাদের গুরুজন আছে, তাদের সমাধিস্থল গুলো আমাদের ভীষণ ইম্পর্টেন্ট। দেখে নাও কি রয়েছে। রাজঘাট, বিজয়ঘাট, পারারন ঘাট, আর অভয় ঘাট। তো মোরারজি দেশাই এর সমাধিস্থল কি নামে পরিচিত? অপশন নম্বর ডি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, অভয় ঘাট নামে পরিচিত। এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ কি পয়েন্টস রেখেছে দেখো, যেমন কি রয়েছে মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীর যেখানে সমাধিস্থল তার নাম কি? রাজঘাট। এরপরে দেখে নাও কি রয়েছে। কি বললাম? মহাত্মা গান্ধীর রাজঘাট, লাল বাহাদুর শাস্ত্রী বিজয়ঘাট। এছাড়া দেখো রাজীব গান্ধী বীরভূমি, গুলজারিলাল নন্দ নারায়ণ ঘাট, ইন্দিরা গান্ধী শক্তিস্থল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি
ইম্পর্টেন্ট, যে কোনো আপকামিং এক্সামের জন্য তোমাদের এগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে খুবই গুরুত্বপূর্ণ যে কোনো পরীক্ষার ক্ষেত্রে, চাকরির পরীক্ষার ক্ষেত্রে। নেক্সট প্রশ্ন দেখে নাও তোমরা কি রয়েছে, কৃষি ক্ষেত্রে সর্বোচ্চ ব্যাংক কোনটি? এসবিআই, এসআইডিডিআই, এনএবিআরডি, নাবার্ড, আইসিআইসিআই ব্যাংক। কি বললাম? এসবিআই, স্যাডি, নাবার্ড, আইসিআইসিআই ব্যাংক। এটা অ্যাকচুয়ালি হয় সিডবি হবে, ঠিক আছে। তো কৃষি ক্ষেত্রে সর্বোচ্চ ব্যাংকের নাম কি? নাবার্ড। তো নাবার্ড সম্পর্কে আমরা জেনে নিই। দেখো নাবার্ড কি বলছে, দেখো নাবার্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। নাবার্ডের পুরো নাম কি বললাম? ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, মানে এর বাংলা হচ্ছে জাতীয় কৃষি ও গ্রামীণ উন্নয়ন ব্যাংক। এটি অ্যাকচুয়ালি আমাদের কৃষি ক্ষেত্রের ব্যাংক, নাবার্ড আমাদের। তো এটা কি? জাতীয় উন্নয়ন ব্যাংক বা গ্রামীণ উন্নয়ন ব্যাংক। তো নাবার্ড প্রতিষ্ঠিত হয়েছিল কি? এটা পরীক্ষায় বারবার দিয়ে দেয়, 12 জুলাই 1982 সালে আমাদের নাবার্ড প্রতিষ্ঠিত হয়েছিল, ঠিক আছে। আর আমরা তো জানি এসবিআই এর পুরো নাম হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, তাই তো। এরপরে প্রশ্ন দেখে নাও, অষ্টাঙ্গিক মার্গ কোন ধর্মের সঙ্গে সম্পর্কিত? অষ্টাঙ্গিক মার্গ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বৌদ্ধ, হিন্দু, ইসলাম, জৈন। তো অষ্টাঙ্গিক মার্গ কোন ধর্মের সঙ্গে যুক্ত? অপশন নাম্বার এ আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে, বৌদ্ধ ধর্মের সঙ্গে আমাদের যুক্ত অষ্টাঙ্গিক মার্গ। এছাড়া কি গুরুত্বপূর্ণ কি পয়েন্টস গুলো রেখেছি দেখে নাও তোমরা কি রয়েছে। দেখো নাও অষ্টাঙ্গিক মার্গ, বুদ্ধদেব মানুষের আসক্তি বিনাশের জন্য তিনি 8টি পথের কথা বলেছেন, এগুলিকে অষ্টাঙ্গিক মার্গ বলা হয়, ঠিক আছে, বা অষ্টমার্গ বলা হয় বা অষ্টাঙ্গিক মার্গ বলা হয়, ঠিক আছে। এগুলি হলো, এগুলি কি কি দেখে নাও, সৎ বাক্য, সৎ কার্য, সৎ জীবিকা, সৎ চেষ্টা, সৎ চিন্তা, সৎ সংকল্প, এছাড়া রয়েছে সৎ দৃষ্টি, সৎ চেতনা। এই অষ্টমার্গ এর অনুশীলন করলেই কি হবে? অন্তরে প্রজ্ঞা বা পরম জ্ঞানের সঞ্চার হবে। কিসের জ্ঞানের সঞ্চার হবে? পরম জ্ঞানের সঞ্চার হবে, তা থেকে আসবে নির্বাণ বা মোক্ষ বা মুক্তি লাভ হবে। তো বুদ্ধদেব 8টি মার্গের কথা বলেছেন। এই 8টি মার্গ যদি আমরা মেনে চলি তাহলে আমাদের জীবনে দুঃখ কষ্ট থেকে আমরা রেহাই পাবো, তাই তো। তো নেক্সট দেখো কি রয়েছে, নেক্সট প্রশ্ন দেখো, পিতল নিচের কোন ধাতুদ্বয়ের সংকর? তামা ও টিন, তামা ও অ্যালুমিনিয়াম, তামা ও লোহা। এছাড়াও রয়েছে গুরুত্বপূর্ণ আমাদের যেটা অ্যান্সার হয়েছে সেটা হচ্ছে তামা ও দস্তা। এছাড়া গুরুত্বপূর্ণ কিছু কি পয়েন্টস দেখে নিই আমরা, যেগুলি ভীষণ ইম্পর্টেন্ট, প্রায় পরীক্ষায় চলে আসে। সেটা কি জিনিস দেখে নাও। দেখো তামা আর টিন মিশিয়ে আমাদের কি হয়? পিতল হয়। এখানে তোমরা দেখতে পাচ্ছ তামার টিন মিশিয়ে কি হয়? তামা টিন পিতল হচ্ছে, তাই তো। এছাড়া দেখো তামা প্লাস টিন মিশিয়ে ব্রোঞ্জ হয়, তামা প্লাস দস্তা প্লাস নিকেল মিশিয়ে আমাদের জার্মান সিলভার হয়, তামা প্লাস টিন মিশিয়ে প্লাস দস্তা মিশিয়ে আমাদের কাঁসা হয়, তামা প্লাস নিকেল মিশিয়ে আমাদের কি হয়? মেটাল হয়। তো দেখো নিচের পিতল নিচের কোন ধাতুদ্বয়ের সংকর? আমাদের অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে, তামা এবং দস্তার ধাতুর সংকর হচ্ছে আমাদের কি? পিতল, তাই তো। এরপর নেক্সট দেখে নাও কি রয়েছে, কোন ব্যক্তি গণপরিষদের সভাপতি হয়েছিল 11 ডিসেম্বর 1946 সালে? কি বললাম? কোন ব্যক্তি গণপরিষদের সভাপতি হয়েছিল 11 ডিসেম্বর 1946 সালে? অপশনগুলো সকলে দেখে নাও, সর্দার বল্লভভাই প্যাটেল, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, জওহরলাল নেহেরু। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ 11 ডিসেম্বর 1946 সালে গণপরিষদের সভাপতি হয়েছিল। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, নিম্নলিখিতদের মধ্যে সব থেকে ভারী কণিকা হলো, ঠিক আছে, অপশনগুলো দেখে নাও, বা কণা হলো কোনটি? আলফা কণা, প্রোটন কণা, নিউট্রন কণা, ইলেকট্রন কণা।
তো নিম্নলিখিতগুলির মধ্যে সব থেকে ভারী কণাটির নাম কি? অপশন নাম্বার এ আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে। আলফা কণা সব থেকে বেশি ভারী। এগুলির মধ্যে সব থেকে ভারী কে? আলফা কণা। ওকে, পরের প্রশ্ন দেখো, নিম্নের কোন শহরটি গোমতী নদীর তীরে অবস্থিত? এগুলি প্রায় পরীক্ষায় চলে আসে যে কোন নদী কোন নদী ধারে কোন শহর গড়ে উঠেছে। ঠিক আছে, তো অপশনগুলো দেখে নাও। বিজয়ওয়াড়া, ইন্দোর, কানপুর, লখনৌ। তো গোমতী নদীর তীরে কোন শহর গড়ে উঠেছে? অপশন নাম্বার আমাদের ডি সঠিক অ্যান্সার হয়ে যাবে। লখনৌ শহরটি গোমতী নদীর তীরে গড়ে উঠেছে। নেক্সট প্রশ্ন কি রয়েছে? কত সালে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে সিভিল সার্ভিস ব্যবস্থার কর্মচারীরা নির্বাচন ব্যবস্থা করা হয়? মানে সিভিল সার্ভিস পরীক্ষা দেওয়ার পরেই তোমাদের চাকরি হবে। ঠিক আছে, তো কত সাল থেকে শুরু হয় এটা? 1818, 1835, 1853, 1862। তো দেখে নাও আমাদের সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে কত সাল থেকে আমাদের প্রতিযোগিতার মাধ্যমে পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষা নেওয়ার পর আমাদের চাকরিতে নির্বাচন করা হতো। সেটা হয়ে যাচ্ছে অপশন নাম্বার আমাদের সি সঠিক অ্যান্সার। 1853 সালে লর্ড ডালহৌসি এটি করেছিল। লর্ড ডালহৌসিকে আমরা কি বলি? ভারতের রেলপথের জনক, কারণ তার আমলেই এই 1853 সালে আমাদের ভারতে রেলপথ চালু হয় মুম্বাই থেকে থানে পর্যন্ত, তাই তো? তো তিনি বলতে লর্ড ডালহৌসি আমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে কর্মচারী নিয়োগ করেছিলেন। ওকে, বোঝা গেল? ওকে, নেক্সট প্রশ্ন দেখুন, ভারতের বৃহত্তম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি? কি বলছে? ভারতের বৃহত্তম মানে সব থেকে বড় বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি? অপশনগুলো সকলে দেখে নাও। সিমলিপাল, সুন্দরবন, কচ্ছের রান, নীলগিরি। তো আমাদের এখানে ভারতের বৃহত্তম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি? অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, কচ্ছের রান। দেখো, কচ্ছের রান এই অভয়ারণ্যটি বা রিজার্ভ ফরেস্ট্রি, বায়োস্ফিয়ার রিজার্ভ ফরেস্ট্রি, এটি আমাদের গুজরাট রাজ্যের মধ্যে রয়েছে। এছাড়া দেখো সিমলিপাল উড়িষ্যার রাজ্যের মধ্যে রয়েছে, সুন্দরবন পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছে, নীলগিরি আমাদের বলতে গেলে তামিলনাড়ু রাজ্যের মধ্যে রয়েছে, তাই তো? নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো, ভিটামিন ডি এর অভাবের কারণে একটি শিশুর বাড়ন্ত হাড়ের যখন বিকাশ ব্যর্থ হয় তখন তাকে কি বলে? কি বলছে আরেকবার দেখে নাও। ভিটামিন ডি এর অভাবের কারণে, ভিটামিন ডি এর অভাবের কারণে একটি শিশুর বাড়ন্ত হাড়ের যখন বিকাশ ব্যর্থ হয় তখন তাকে কি বলে? অপশনগুলো দেখে নাও। রাতকানা, রিকেট, গলগণ্ড, স্কারভি। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে অপশন নাম্বার বি সঠিক হয়ে যাচ্ছে। রিকেট রোগ তাকে বলে, মানে তিনি আর বাড়ছে না, তার হাড় যে আছে, শিশুদের যে হাড় আছে, ঠিক আছে, সেটা আর বাড়তেছে না, সেটার বিকাশ হচ্ছে ব্যর্থ হয়ে গেছে, তাই তো, বা খর্বাকৃতি হয়ে গেছে, তখন তাকে কি বলা হয়? রিকেট রোগ বলা হয়। নেক্সট প্রশ্ন দেখে নাও তোমরা, 2021 সালের গুলাব ঘূর্ণিঝড়ের নামকরণ করলো কোন দেশ? 2021 সালে আমাদের গুলাব যে ঝড় হয়েছিল, তাই না, তার নামকরণ করলো কোন দেশ? অপশনগুলো দেখে নাও কি রয়েছে। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা। তো গুলাব যে ঘূর্ণিঝড়টা আছে সেটার নামকরণ কে করেছিল? অপশন নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। পাকিস্তান গুলাব এই ঘূর্ণিঝড়টির নাম দিয়েছিল। ঠিক আছে, ওকে, নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, মিলিন্দ পঞ্চহ গ্রন্থটির রচয়িতা কে? ঠিক আছে, কি বললাম? মিলিন্দ পঞ্চহ গ্রন্থটির রচয়িতা কে? অপশনগুলো দেখে নাও। পতঞ্জলি, নাগসেন, জয়দেব, পাণিনি। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে। নাগসেন হচ্ছে মিলিন্দ পঞ্চহ গ্রন্থের রচয়িতা। ওকে, কিছু গুরুত্বপূর্ণ কি পয়েন্টস রেখেছি দেখো। দেখে নাও তোমরা, যেমন রামচরিত মানস, এটি কার লেখা? গোস্বামী তুলসীদাসের লেখা। রামচরিত কার লেখা? সন্ধ্যাকর নন্দী লেখা। তাই এইখানে কি রয়েছে? রামচরিত, রামচরিত, কিন্তু এটা রামচরিত মানস রয়েছে, তাই তো, তাই গোস্বামী তুলসীদাসের লেখা। আর রামচরিত কার লেখা? আমরা সকলে জানি সন্ধ্যাকর নন্দীর লেখা, তাই তো। রামপালের হচ্ছে সভাকবি ছিলেন, পাল বংশের। পবনদূত কার লেখা? ধৈর লেখা। গীত গোবিন্দ কার লেখা? কবি জয়দেবের লেখা। মৃচ্ছকটম কার লেখা? শূদ্রকের লেখা।
তাই তো এগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। কি বললাম, রামচরিত মানস গোস্বামী তুলসীদাস, আর রামচরিত কার লেখা? সন্ধ্যাকর নদীর লেখা। অনেকে গুলায় ফেললে হবে না। ওকে, নেক্সট প্রশ্ন বা আজকের শেষ প্রশ্ন রয়েছে, কি রয়েছে দেখো, ভারতের একটি চিরহরিত অরণ্য অঞ্চলের নাম। দেখো অপশনগুলো দেখে নাও। কেরালার মালাবার সমভূমির খাড়ি অঞ্চল, পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল, অসমের ব্রহ্মপুত্র সমভূমি অঞ্চল, পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল। তো এখানে কি বলছে, ভারতের একটি চিরহরিত অরণ্যের নাম। অপশন নাম্বার বি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল হচ্ছে আমাদের কি, এখানে চিরহরিত অরণ্য জন্মায়। চিরহরিত বলতে যেই গাছের পাতা সারা বছর সবুজ থাকে তাকে আমরা চিরহরিত উদ্ভিদ বলবো, তাই তো। এই চিরহরিত উদ্ভিদ কোথায় জন্মায়? পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালের মধ্যে আমাদের চিরহরিত অরণ্য দেখা যায়। এছাড়াও পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে আমাদের চিরহরিত অরণ্য দেখতে পাওয়া যায়, তাই তো, বা ম্যানগ্রোভ উদ্ভিদ দেখতে পাওয়া যায়। তো দেখো এই ছিল আজকে আমাদের 20টি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ এবং দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিও।